চমকপ্রদ তথ্যটা আরেকবার আপনাদের শোনাচ্ছি, যেটা জানানোর পরে মানে চারদিকে একটা বিরাট একটা কি বলবো একটা রিপার্কেশন এমন হয়েছিল যে অনেকে আমাকে বলেছিল, বাবা তুমি এরকম বললে, তোমার তো সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে ভারত সরকার। আমরা দেখো নেতাজির জন্য চরম সর্বনাশের অপেক্ষায় আমরা বসে আছি। নেতাজিকে নিয়ে এতদিন ধরে যে অন্যায় হয়েছে, সেই অন্যায় হয়েই আসছে, তার নিজের লোকরা সেই অন্যায় ফুলকি জ্বালিয়েছে। কিন্তু আমরা আজ যে লড়াই করতে শুরু করেছি, খোঁজ খবর যে লড়াইয়ে নেমেছে, তা নেতাজির হৃত সম্মান পুনরুদ্ধারের লড়াই। কাজেই এখানে যাই আসুক না কেন একদম বুক চিতিয়ে নেব, কোনো ব্যাপার নয়। সেটা একদম আক্ষরিকভাবে আপনাদের আমরা জানাচ্ছি। যে কোনো দিন যে কোনো সময় যদি শোনেন যে আমাদের কোনো চরম সর্বনাশ হয়েছে, ভেঙে পড়বেন না। এই জন্য ভেঙে পড়বেন না কারণ নেতাজিকে আমরা তার সম্মান ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আপনাদেরও করতে হবে। শুধু আমার একার না, আমাদের খোঁজ খবরে একার নয়, আপনারাও এতে জড়িয়ে গিয়েছেন। যাকে ওসব কথা থাক, শুনুন আজকে কি সেই তথ্য, যে তথ্য আমরা জানানোর পরে ভারত সরকার প্রচণ্ড রেগে গেছিল। হ্যাঁ, সেই তথ্য হচ্ছে যে আইএনএর যে ফান্ড, নেতাজি যে ফান্ড সংগ্রহ করেছিলেন, সেটা কেন কিভাবে নেহেরু তার নিজের অ্যাকাউন্টে ভিড়িয়ে নিয়েছিল, সেই তথ্যটা আজকে আবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। I am confident that with the help of my countrymen in East Asia, I shall be able to organize such a gigantic force as will be able to sweep away the British power from India in conjunction with those who have already been fighting at home. The hour has struck and every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. Inqilab Zindabad. মাতৃভূমি যদি মুক্তি দাও তবে তোমার সর্বস্ব দাও, স্বাধীনতার জন্য এই জীবন পণেরই তো ডাক দিয়েছিলেন নেতাজি। হ্যাঁ, জীবন বাজি রেখেই সেই ডাকে সাড়া দিয়েছিল মানুষ। ভারতবাসী তো বটেই, পূর্ব এশিয়ার নানা দেশে ছড়িয়ে থাকা ভারতীয়রাও তো উপেক্ষা করতে পারেননি এই ডাক। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আবার জীবনের সব অর্জিত ধনসম্পদ এক কথায় তুলে দিয়েছে আজাদ হিন্দ বাহিনীর হাতে। সিঙ্গাপুরে যে আজাদ হিন্দ সরকার গড়ে তোলেন নেতাজি, তার অসামরিক প্রশাসক ছিলেন কেশর সিং গিয়ানি। 1947 সালের জানুয়ারি মাসে লাহোর থেকে প্রকাশিত হয়েছিল গিয়ানির লেখা বই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া। বই না বলে একে দলিল বলা উচিত। এই বইয়েরই 11 নম্বর চ্যাপ্টারে আজাদ হিন্দ বাহিনীর হাতে মানুষের তুলে দেওয়া টাকা কড়ি সম্পদের একটা হিসেব দিয়েছেন গিয়ানি। সত্যি চমকে দেওয়ার মতো। রেঙ্গুনের মুসলিম ব্যবসায়ী হাবিব সর্বস্ব দিয়েছিলেন 1 কোটি টাকারও বেশি। রেঙ্গুনেরই শ্রীমতী বেতাই তার 50 লক্ষ টাকার সম্পদ এক বাক্যে তুলে দিয়েছিলেন নেতাজির হাতে। মালয়ে দাঁড়িয়ে নেতাজি সেখানকার ভারতীয়দের কাছে চাইলেন স্বাধীনতার জন্য দান, যা সাড়া মিলেছিল অভাবনীয়। 1943-44 সালে মালয়, বার্মা, থাইল্যান্ড থেকে 20 কোটি ডলারেরও বেশি অনুদান জমা পড়েছিল আজাদ হিন্দ সরকারের কোষাগারে। 1944-এর এপ্রিলে রেঙ্গুনে তৈরি হয় আজাদ হিন্দ ব্যাংক। 7 জনের বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান করা হয়েছিল সেই SAIR কে। মানুষ চেনা মুশকিল। বিশ্বস্ত দেশপ্রেমিক বলে যাকে ভেবেছিলেন নেতাজি, সেই আয়ারের বিশ্বাসঘাতকতার সঙ্গে মীর জাফর জগৎ শেঠদের তুলনা চলে। SAIR তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, গোটা বিশ্বকে একথা বিশ্বাস করাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন। কেন? কোনো স্বার্থ ছিল নাকি? স্বার্থ কি ছিল জানতে হলে দেখুন জাপানে ইন্ডিয়ান লিয়াজো মিশনের প্রধান চেত্তুর ও বিদেশ মন্ত্রকের পদাধিকারী BN চক্রবর্তীর মধ্যে 1951 সালের 21শে মে থেকে 18ই জুলাই পর্যন্ত যে চিঠি চালাচালি হয়েছিল সেগুলি। প্রথম চিঠিতে চেত্তুর লিখছেন, নেতাজির মৃত্যু ও রেনকোজির ছাই যে সুভাষের, তার তথ্য প্রমাণ সংগ্রহ করতে জাপানে আসেননি আয়ার। আসলে আয়ার নিজের ব্যবসা দেখতে আর ছুটি কাটাতে সে দেশে গিয়েছিলেন, আর আতিথ্য নিয়েছিলেন রামমূর্তির বাড়িতে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের এক সময়ের সভাপতি রামমূর্তির বিরুদ্ধে সুভাষচন্দ্রের সংগৃহীত সম্পদ 9/6-এর অভিযোগ ছিল, আর আয়ার ছিলেন তার দোসর। এহেন আয়ারকে কেন ভারত সরকার রেনকোজিতে রাখা চিতাভস্যের প্রমাণ আনার দায়িত্ব দিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চেত্তুর। এমনকি প্রবাসী ভারতীয়রা আয়ার রামমূর্তি চক্রকে ভালো চোখে দেখছেন না, কারণ তাদের দৃঢ় বিশ্বাস নেতাজির সংগৃহীত মূল্যবান রত্ন, সোনা দানা সহ সম্পত্তি 9/6 করেছে এরাই।
চেত্তুর লিখছেন, আইনের কয়েক কোটি টাকার সম্পত্তি রাখা ছিল একাধিক বড় বাক্সে। আয়ারের নির্দেশেই সেগুলি ছোট ছোট বাক্সে পুড়ে ভারতে পাঠাবার কথা ভাবা হয়। আয়ারের কাজকর্মে সন্দিগ্ধ চেত্তুর এ বিষয়ে কি করা হবে তার নির্দেশও চান। জবাবে পররাষ্ট্র দপ্তরের সচিব চক্রবর্তী লিখছেন, জাপানে থাকাকালীন তিনিও রামমূর্তি আয়ার দুষ্যচক্রের কথা শুনেছেন। এরপর আবার চেত্তুর জানান রামমূর্তি আয়ার ষড়যন্ত্রের কথা, আর বলেন আয়ারকে বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ নেই। চিঠিতে চেত্তুরের অসন্তোষ কেন বারবার আয়ারের জাপানে থাকার মেয়াদ বাড়ানো হচ্ছে তা নিয়েও। এ চিঠির উত্তরে পররাষ্ট্র দপ্তর থেকে চেত্তুরকে জানানো হচ্ছে, রামমূর্তি যে রাতারাতি বড়লোক হয়ে গেছেন, প্রবাসী ভারতীয়দের এই অভিযোগ কতটা সত্যি তা নিয়ে গোপনে তদন্ত করুন। কিন্তু চেত্তুর বলেন, তদন্ত করলে এমন কিছু তথ্য প্রকাশিত হতে পারে যা সরকারকে অস্বস্তিতে ফেলবে। চেত্তুরের এই জবাব পেয়ে পররাষ্ট্র সচিব জানাচ্ছেন, বিপদে না ফেলে কোনো তদন্ত সম্ভব হলে করুন, নইলে নয়, এরকমই নির্দেশ প্রধানমন্ত্রী। রামমূর্তি আয়ারের ষড়যন্ত্র নিয়ে কেন তদন্ত চাননি নেহেরু? তবে কি আইনের সম্পত্তি সঠিক হিসেব পেয়েছিলেন? সে সম্পদ কি দেশে এসেছিল? 1956 প্রধানমন্ত্রীর দেওয়া একটি নোট থেকে জানা যায়, সামান্য কিছু সোনা আর 265 টাকা আইনের সম্পত্তি হিসেবে ভারত সরকারের হাতে এসেছে। প্রশ্ন ওঠে, নেতাজির অন্তর্ধানের আগেই চারটি বাক্স ভর্তি সম্পদ তবে কোথায় গেল? কোথায় গেল কয়েক কোটি টাকার সম্পত্তি যা প্রবাসী ভারতীয়রা তাদের প্রিয় নেতাজিকে দান করেছিলেন দেশের মুক্তিযুদ্ধের কাজে লাগাবার জন্য? আয়ার রামমূর্তির বিরুদ্ধে চেত্তুরের অভিযোগ রাজ্যেই আনেননি নেহেরু। এমনকি 1955 সালে নেতাজির মৃত্যু রহস্য যে তদন্ত কমিটি হবে, তারা যাতে ওই সম্পত্তি কোথায় গেল তা নিয়ে অনুসন্ধান করে, এ নিয়ে টোকিওর ইন্ডিয়ান মিশনের অনুরোধেও কর্ণপাত করেননি প্রধানমন্ত্রী, বরং জানিয়েছেন এ নিয়ে তদন্তের দরকার নেই। না 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 না, বিরক্ত হবেন না, আমি পর্দায় এসছি জাস্ট ব্রেকটা বলার জন্য, কারণ আমি জানি আপনারা ডুবে আছেন। এই যে তথ্য আপনারা পাচ্ছেন তা দেখে নিন কি বলতে চাইছি আমরা, নেহেরু কিভাবে নেতাজির ফান্ড নিজের নামে করে নিয়েছিলেন। চেত্তুরের চিঠি, নোট পররাষ্ট্র দপ্তরে কি আলোড়ন তুলেছিল তার নমুনা রয়েছে এতে। এখানে বলা হচ্ছে, আইনের যে সম্পত্তি লুট করা হয়েছে, আয়ার তার ভাগ বাটোয়ারা করতেই জাপানে এসেছেন। নথিপত্রে স্পষ্ট আয়ারের দূরভিসন্ধি, কিন্তু নেহেরু তা মানতে নারাজ। তিনি আয়ারকেই বিশ্বাসযোগ্য ভেবেছেন। আয়ারের উপর পণ্ডিতজির স্নেহচ্ছায়া যে ছিল তা আর নতুন করে প্রমাণের অপেক্ষা রাখে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানে আমেরিকার অনুমতি ছাড়া বিদেশির প্রবেশ দুঃসাধ্য। সেখানে কাগজপত্র ছাড়াই নইলে কিভাবে গেলেন আয়ার? তখন জাপান যাওয়াটা ছিল অনেক কঠিন কাজ, কারণ জাপান তখন ছিল ম্যাকআর্থারের অধীনে। জাপান ইন 51 ওয়াজ নট এ সোভারেন কান্ট্রি, অর্থাৎ ইউএস এর কনসেন্ট ছাড়া, ম্যাকআর্থারের কনসেন্ট ছাড়া বা তার অথরিটির কনসেন্ট ছাড়া জাপানে ঢোকা সম্ভব ছিল না। এবং এদিকে দিল্লির গভর্নমেন্টের কনসেন্ট থাকতেই হবে, কারণ সে ভারতবর্ষের নাগরিক এবং বোম্বে প্রাদেশিক সরকারের একটা হাই পোস্টে কাজ করে। দেখা যাচ্ছে আনঅফিসিয়ালি সে ভারতবর্ষ থেকে যাচ্ছে এবং সে নিশ্চয়ই একটা বড় গডফাদারের সাহায্যে যাচ্ছে, সমস্ত অফিসিয়াল নিয়মকানুনগুলো এড়িয়ে। এবং জাপানে সে প্রবেশ করছে অত্যন্ত আনঅফিসিয়ালি, নিঃসন্দেহে একজন বড় কোনো গডফাদার তাকে সেটা সাহায্য করছে। এই যে ইন্টারন্যাশনাল নেক্সাসটা কোথায়, এবং ভারতবর্ষের তরফ থেকে এই বড় প্লেটা কে করছে, সে নিশ্চয়ই এরকম কোনো সেক্রেটারি বা কোনো মন্ত্রীদের উপরের কোনো লোক। হ্যাঁ, সেই ব্যক্তিকে আপনারা পাচ্ছি 52 সালের যে পিএমও ফাইলস, যে এনজিও ফাইলসগুলো পাচ্ছি, তাতে এই গডফাদারের মুখটা দেখতে পাচ্ছি। এই গডফাদারের নাম মিস্টার জে নেহেরু। হ্যাঁ, আয়ারের কাজকর্মের পেছনে পর্দার আড়ালে মুখটা যে পণ্ডিত নেহেরুর, তা বলছে ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের রিপোর্টও। ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট ফাইল নম্বর L/P&J/12/761 বলছে, 1946 মার্চ মাসে লর্ড মাউন্টব্যাটেনের আহ্বানে সিঙ্গাপুরে যান পণ্ডিত নেহেরু। তার সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্য নাকি ছিল আইনের সৈন্যরা কেমন আছেন তা দেখভাল করা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেসব না করে নেহেরু খোঁজ খবর করছেন কোথায় যাচ্ছে আইনের বিপুল সম্পত্তি তা নিয়ে। আইনের বিপুল পরিমাণ সম্পত্তি যে সিঙ্গাপুরে আছে তা জানত ব্রিটিশ গোয়েন্দারা, স্বভাবতই জানতেন লর্ড মাউন্টব্যাটেনও। তাই বোধহয় তিনি তার পরম বন্ধু জওহরলাল নেহেরুকে আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরে যেতে। অথচ 1946-এ নেহেরু দেশের প্রধানমন্ত্রী নন, কংগ্রেসের সভাপতিও নন, অন্যতম নেতা মাত্র। যাই হোক,
সিঙ্গাপুরে পৌঁছেই নেহেরু যে আইনের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কৌতূহল দেখাতে থাকেন তার নমুনা মিলেছে সিঙ্গাপুরের মেজর জেনারেল হোনেকের লেখা এক চিঠিতে। নেহেরু জানতে চাইছেন ওই সম্পত্তির যতটা সরকার উদ্ধার করতে পারবে তা যেন একটা ট্রাস্ট তৈরির জন্য নেহেরুর হাতে তুলে দেওয়া হয়। এমনকি সম্পত্তি হস্তান্তরের জন্য তিনি চিঠি লিখছেন লর্ড মাউন্টব্যাটেনকেও 1946-এর 26শে মার্চ। সিঙ্গাপুরে থাকাকালীন বিভিন্ন ব্যাপারে তাকে সহযোগিতা করার জন্য অকুণ্ঠ ধন্যবাদও জানাচ্ছেন। সে সময় নেহেরু বলেছিলেন আইএনএর সম্পত্তি সিঙ্গাপুরে আইএনএর সৈনিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে। সত্যি কি তাই হয়েছিল? ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে সব সম্পত্তি জওহরলাল নেহেরুর নামে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সিঙ্গাপুর শাখায় জমা পড়েছিল। The substantial amount of money being transferred and transacted. যার খবর সিঙ্গাপুর ইত্যাদি জায়গা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে লট অফ পেপার্স, যে পেপার্সগুলো গোল্ড মাইন, ডায়মন্ড মাইন, রাবার প্লান্টেশন, টিন ওনার্স, এরা যে তাদের টোটাল প্রফিটটাকে ডোনেট করতো এই আইএনএকে, এবং তার মানে মাধ্যমেই যে ব্যাংকের সিস্টেমটা তৈরি হয়েছিল আইনের এবং এর সরকারের, আজাদ হিন্দ সরকারের। তাছাড়া এত বড় হিউজ অ্যামাউন্ট, এই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট এত সহজে বলা যায় না। এবং এই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টটা ডিআইবি চিন্তা করছে যে কি করবি, কারণ নেহেরু 1946 সালে যখন মালয়ে গিয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন, করে সম্পর্কে আলোচনা করে চলে আসেন। নেহেরু তখন কোনো ক্যাপাসিটিতে নেই, তখন ইন্টারিম গভর্নমেন্ট হয়নি, কিন্তু তিনি এইসব টাকা পয়সা ট্রেজার নিয়ে, আইনের ট্রেজার নিয়ে ভাবতে আরম্ভ করেছেন। তারপরে যখন প্রশ্ন উঠলো তখন হলো যে আচ্ছা এটাকে ভাগ করতে গেলে আর দুদিন বাদে পাকিস্তান আর ভারতবর্ষ হতে চলছে, তাহলে ইট শুড বি ডিভাইডেড ইকুয়ালি, পাকিস্তান এবং একে দিতে হবে, তার কারণ মুসলমান এবং হিন্দু সকলেই সাইড বাই সাইড এই আইনেতে ছিলেন এবং তারা যুদ্ধ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। বিরাট একটা যখন এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে পৌঁছাচ্ছে, পরবর্তী কাগজ যখন প্রাইম মিনিস্টারের সেক্রেটারিয়েটের কাগজে দেখতে পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস নোট দিচ্ছেন যে যা কিছু এই সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট, সেটা যে কতখানি আজও আমাদের কাছে নেই, যদিও মেনশন করেছিলেন 72,000 crores of dollars আমাদের হিউট হয়, কিন্তু সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে, ওটা উনি মুখে বলেছিলেন। তো এখন সেই টাকাটা দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকর্ডিং টু মোহাম্মদ ইউনূস গিভিং নোট ইন 1953 টু জওহরলাল নেহরু, যে এটাকে 2/1 করে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে ভাগ করে ফেলা হোক। কিন্তু দেখা যাচ্ছে কি ওই কাগজগুলো থেকে যে টাকাগুলো কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সিঙ্গাপুর, যেখানে নেহেরুর নামে ডিপোজিটেড হয়েছিল। আরো আছে, আরো অনেক তথ্য আছে যা একদম নিশ্চিতভাবে প্রমাণ করে দেবে নেহেরু একটা আলটেরিয়ার মোটিভ নিয়ে সেই সময় সিঙ্গাপুর গিয়েছিলেন। শুধু টাকাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বসবাসকারী স্বাধীনতাকামী ভারতীয় নাগরিকরা বহু সোনাদানা রত্ন স্বাধীনতা যুদ্ধ লড়তে তুলে দিয়েছিলেন নেতাজির হাতে। সেসব কি হলো? নেহেরুজির দৃষ্টি কি সেদিকেও পড়েছিল? নথি কি বলছে? ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট L/P&J/12/761 বলা হচ্ছে প্রায় 5,634 গ্রাম ওজনের সোনা 15টি প্যাকেটে করে 6 এপ্রিল 1946-এ জমা দেওয়া হয় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সিঙ্গাপুর শাখায়। জমা দেন আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তন সৈনিক হরদয়াল সিং। ওই সোনা তিনি জমা দিয়েছিলেন পণ্ডিত নেহেরুরই অনুরোধে। কিন্তু কোন অ্যাকাউন্টে জমা পড়েছিল আজাদ হিন্দ বাহিনীর স্বর্ণ সম্পদ? না, এখন আর খোঁজ খবরের দর্শকরা বোধহয় অবাক হবেন না, ওরা ধরেই নেবেন নেহেরুর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকার মতো সোনাও জমা পড়েছে। নথিও কিন্তু তাই বলছে। তবে হরদয়াল সিং এর অনুরোধ ফেলতে না পেরে ইন্ডিয়ান রিলিফ কমিটির কাজেই ব্যবহার করা হবে ওই সোনা, এভাবেই মার্ক করে রাখা হয়। তবে কখন কিভাবে ব্যবহার করা হয়েছে সোনা, কতটা কাজে লেগেছে আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের, সে প্রশ্নের উত্তর নেই। ব্রিটিশ ইন্টেলিজেন্সের সেই গোপন ফাইল খোঁজ খবরে এর আগেই আপনারা দেখেছেন 1946 সালে মালয়ে যান জওহরলাল নেহেরু। ব্রিটিশদের সঙ্গে আলোচনা চলছে সোনা দানা নগদ মিলিয়ে আইনের যে বিপুল সম্পত্তি তার কি হবে। তখন প্রধানমন্ত্রীও নন নেহেরু। আইনের ওই সম্পত্তির একটা বড় অংশ জমা হয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে স্বয়ং নেহেরুর নামে গোপনে, যার তথ্য আমরা পেয়েছিলাম ব্রিটিশ ইন্টেলিজেন্সের ফাইল থেকে। সাক্ষী মাউন্টব্যাটেনের মতো হাতে গোনা কয়েকটা লোক। কিন্তু আইনের সম্পত্তির বাকি যে অংশটা পড়ে রইল সেটাও নিয়ে আসার চেষ্টা চলেছিল। নেহেরু বলেছিলেন ওই টাকা ট্রাস্ট গড়ে কাজে লাগানো হবে আইনের যোদ্ধাদের সাহায্যে এবং পুনর্বাসনে। কিন্তু কি হলো শেষ পর্যন্ত?
কর্নেল নেগির মতো স্বাধীনতার যোদ্ধারা কিছু পেলেন কি? कुछ नहीं मिला हमको। आईने की तरफ से कोई फंड नहीं मिला एक्सेप्ट दिस फ्रीडम फाइटर पेंशन। किसी को नहीं मिला। नहीं तो नेहरू ने बताया मालया में बहुत सारी फंड है, वो फंड आए न पर्सनल के देना पड़ेगा। देना पड़ेगा तो कहाँ दिया उन्होंने, कहाँ कहाँ उसका ट्रेस है? So have you get any help from the government of India after that? No, nothing. We were declared black and we from Multan we were given railway pass up to Dehradun to my hometown, and at the same time and remark were given dangers to civil security required strict supervision. আজাদ হিন্দ বাহিনী দেশের মুক্তির লক্ষ্যে লড়াকু সৈন্যদল। এ বাহিনীর বেশিরভাগই ছিলেন ব্রিটিশ ভারতীয় বাহিনীর সৈনিক। দক্ষিণ পূর্ব এশিয়ার রণাঙ্গনে যুদ্ধ করতে এসে যুদ্ধবন্দী এই সৈনিকদের প্রথম সংগঠিত করেন ক্যাপ্টেন মোহন সিং। এরপর রাসবিহারী বসু আর সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব এই বাহিনীকে করে তোলে স্বাধীনতা যুদ্ধের অসমসাহসী অগ্রণী বাহিনী। কদম কদম বাড়ায় যার তালে চলো দিল্লি পুকারে, ব্রিটিশ রাজের রাতের ঘুম কেড়ে নিয়েছিল দেশপ্রেমিক এই সৈন্যদল। দেশের জন্য রক্ত ঢেলেছে অকাতরে, দিয়েছে প্রাণ, লক্ষ্য স্বাধীনতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি যখন ঢলে পড়েছে মিত্র শক্তির দিকে, সে সময়ই সিঙ্গাপুর ছেড়ে রওনা দেওয়ার আগে আজাদ হিন্দ বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মারক স্তম্ভ তৈরি করার কথা ভাবেন নেতাজি। তার নির্দেশে রাতারাতি তৈরি হয় স্মৃতিস্তম্ভ। স্তম্ভের উদ্ঘাটনও করেন নেতাজি। আবার ব্রিটিশ বাহিনী সিঙ্গাপুর দখল করার সঙ্গে সঙ্গে রাতারাতি ধ্বংস করে দেওয়া হয় আজাদ হিন্দ বাহিনীর নিহত সৈনিকদের শ্রদ্ধার স্মারক। হ্যাঁ, এই সেই দৃশ্য। দেখুন কিভাবে ডিনামাইট দিয়ে ভেঙে ফেলা হয়েছিল আজাদ হিন্দ বাহিনীর শহীদদের স্মৃতিস্তম্ভ। বিজয়ীর গর্বে শহীদ স্মৃতিকে অসম্মান করতে ছাড়েননি প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ রাজ। নেহেরু আজাদ হিন্দ বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ স্মৃতিস্তম্ভের ধ্বংসস্তূপে যাতে যান তার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু নেহেরু সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ বাহিনীর এই কীর্তি কাহিনীর ছবি আগেও আমরা দেখিয়েছি আপনাদের। এই ছবির পাশেই তখন অন্য ছবি, চাচা নেহেরুর সঙ্গে মাউন্টব্যাটেনের সখ্যতার ছবি। এমনই সেই সখ্যতা যে আইএনএ মেমোরিয়াল সার্ভিসের অনুষ্ঠানেও যাননি নেহেরু। ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা কর্নেল নেগির নিজের মুখেই আজ সে কথা শুনুন। नेहरू जी जब यहाँ से प्रोग्राम बना कि जवाहरलाल नेहरू जो है वो इंडिया से मराया, वो जा रहे हैं मराया सिंगापुर। ग्रांड बैटल कमांडेंट जनरल था ब्रिटिश आर्मी का। तो वहाँ ये हुआ कि तो जो खबर गई तो हम लोगों को तो एक जहाज में भर करके समुद्र में खड़ा कर दिया ताकि हम लोग बाहर न जा सकें कहीं। और नेहरू जी वहाँ गए, वहाँ फिर माउंटबेटन ने मीटिंग बुलाई ऑफिसर्स की और उन्होंने कहा भाई वुड बी प्राइम मिनिस्टर ऑफ इंडिया इज कमिंग हियर, वी शुड गिव हिम बिफिटिंग रिसेप्शन। तो ही सबऑर्डिनेट ऑफिसर से नो, व्हाई शुड यू गिव हिम बिफिटिंग रिप्लाई, वी आर लूजिंग इंडिया, वी वोंट डू दैट। He said, all right, if you do that thing, I will give my car to him.
ये बड़ा अफसर कहता है तो फिर जूनियर अफसर क्या करेंगे, तैयार हो गए, यूनिवर्सिटी सिंगापुर में गए, माउंट बेटन के गेस्ट रहे, लेडी माउंट बेटन को रिसीव किया। और नेताजी वो जवाहरलाल जी का एक प्रोग्राम था कि हमारा जो वार मेमोरियल था उसको ब्रिटिश तोड़ दिया था, उसको डिसमेंटल कर दिया था समुद्र किनारे, उसको देखने का। इट वॉज वन ऑफ द प्रोग्राम, वन पॉइंट। बट माउंट बेटन, पामेला माउंट बेटन ने कहा कि मेक हिम इन दिस वे दैट ही शुड नॉट गो देयर, ही शुड कैंसिल दैट विजिट। एंड पामेला माउंट बेटन ने रात भर उनको पढ़ाया, जो कुछ किया तो क्या, ही कैंसिल दैट विजिट। एंड उससे ये बयान दे रहा है जवाहरलाल नेहरू जी से कि अगर मैं नेताजी के मैं आई विल बी द फर्स्ट मैन टू फाइट अगेंस्ट नेताजी आर्मी इफ ही कम्स विद जापानीज आर्मी। আমরা দেখাবো নেতাজিকে কিভাবে বিসর্জন দেওয়ার এতদিন ধরে চেষ্টা হচ্ছে, এতদিন ধরে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু আবার উঠে আসছে নেতাজি। নেতাজি প্রসঙ্গ, নেতাজির অবতারণা মানুষকে এখনো কিন্তু নানানভাবে ভাসিয়ে নিয়ে যায়, আবেগে ভাসিয়ে নিয়ে যায়। আমাদেরও তাই, মানুষ নেতাজির নামে উত্তাল আকুল। গানই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আন্তরিক প্রকাশ। আজ সেই গান নেতাজিকে নিয়ে, যার স্বাধীনতার ডাকে লক্ষ লক্ষ মানুষ উদ্বেল হয়েছিল এক সময়, আজও সেই মানুষ নাড়ি দিয়ে যায় একালের মুকুন্দ দাসদের মন। বাংলার বাউল আজ নতুন করে গান বাজছে নেতাজিকে নিয়ে, আর আমাদের সৌভাগ্য সেই গানে জুড়ে গেছে খোঁজ খবরও। রাত দুপুরে খোঁজ খবরে হাটে হাড়ি ভেঙেছে, ও হাড়ি ভেঙেছে, ও হাড়ি ভেঙেছে গো ভেঙেছে, রাত দুপুরে খোঁজ খবরে হাড়ি ভেঙেছে। দেশের প্রধানমন্ত্রী জওহরলালজি, দেশের প্রধানমন্ত্রী জওহরলালজি দাদা গো এবার ফেসে গিয়েছে, দাদা গো এবার ফেসে গিয়েছে, রাত দুপুরে খোঁজ খবরে হাড়ি ভেঙেছে। সিরাজউদ্দৌলার বদ্ধভূমি সেই পলাশীর প্রান্তরে এই গান কোথায় যেন আমাদের স্বাধীনতাবোধকেও ছুঁয়ে যায়। একা ইনি নন, বীরভূমের মারগ্রামবাসী বাউল মহাদেব দাস বৈরাগ্য ট্রেনে ট্রেনে শোনান নেতাজির খোঁজ খবরের গান। সত্যটারে করল প্রকাশ, দেখো সত্যটারে করল প্রকাশ, মুখার্জি কমিশন সনদ দেয়া মন, নেতাজি সমাজে বসে কিছু শোনায় বিবরণ। আর আমরাও তাই, আমরা তাই আজকে আপনাদের সেই আকুলতায় ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখাবো নেতাজিকে কতবার কিভাবে বিসর্জন দেওয়ার চেষ্টা হয়েছে। দেখুন, সায়গান থেকে উড়ে গেলেন নেতাজি, কোথায় গেলেন শুনুন প্রীতম সিং কি বলছেন। We were going to Russia. So have you discussed with about that? Yes. আমরা রাশিয়া যাচ্ছিলাম। Netaji said নেতাজিকে জাপান সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিল রাশিয়া যাওয়ার। এরপর দুর্ঘটনার খবরটা পাই। उसके बाद क्या हुआ? उसके बाद हुआ कि ऐसे हुआ कि আমরা বিশ্বাস করি আমাদের 20 তারিখে নেতাজিকে অনুসরণ করার জন্য জাপান সরকার প্লেনের ব্যবস্থা করেছিল। হ্যানয় পৌঁছানোর দুদিন পর দুর্ঘটনার খবরটা পাই। by evening we reached Hanoi. और फिर हम मैं জাপানিরা বলে ওই খবর বিশ্বাস করো না, তোমরা তোমাদের প্ল্যান মতো এগিয়ে যাও। They said that don't believe in that story, you continue with their plans. প্রীতম সিং যা বলছেন তা সত্যি ভাবার মতো। 18 তারিখ বিমান দুর্ঘটনায় যদি নেতাজির মৃত্যুই হবে, তাহলে 20 তারিখ নেতাজির কাছে পৌঁছানোর জন্য জাপানি কর্তৃপক্ষ কেন বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন তাদের? তাছাড়া 18 তারিখের পর নেতাজি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন তার কথাও আমাদের শুনিয়েছেন প্রীতম সিং। 19th मॉर्निंग को नेताजी प्लेन जो है वो साइबेरिया डी से शुरू होता है, मंचूरिया। 19 আগস্ট डी से शुरू होता है, দাইরেনে পৌঁছন নেতাজি। उधर लैंड हुए, সেখানে চা খান, সঙ্গে 4টে কলা খান। चाय 4 केले, বাইরে তখন জিপ দাঁড়িয়ে ছিল, एकदम তাতে 3 জন ছিল।
जीप में 3 তারা आदमी और নেতাজিকে সীমানা পার করে क्रॉस करके রাশিয়ায় পৌঁছে দেয়। वापस आगे के ये क्रॉस द बॉर्डर। उसके बाद क्या हुआ? उसके बाद नेताजी was there, he was well treated, he was given a bungalow, servants, car, etc. Up to 62 he was well looked after. উনিশশো 18ই আগস্ট তাইহুকুতে যে বিমান দুর্ঘটনা আদৌ হয়নি তাতে নেতাজির মৃত্যুরও কোনো প্রশ্ন নেই, কিন্তু জলজান্ত মানুষটা তো আর উবে যেতে পারেন না। কোথায় গেলেন? গেলেন রাশিয়ায়। ভারত সরকারের মহাফেজখানা থেকে একের পর এক তথ্য প্রমাণ উঠে আসছে খোঁজ খবরে। হ্যাঁ, নেতাজি যে রাশিয়ায় আছেন তা জানতেন স্বয়ং নেহেরু, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সুভাষচন্দ্র বসুর স্বদেশে প্রত্যাবর্তন একেবারেই চাননি তিনি, কারণ সেই প্রত্যাবর্তন ভারতীয় রাজনীতিতে উথাল পাথাল পরিস্থিতি এনে দিতে পারত। নেহেরুর এই ভয়ের জায়গাটাকেই কাজে লাগিয়েছিল রাশিয়া। নেতাজির ঘনিষ্ঠ সহযোগী কর্নেল প্রীতম সিং তো আমাদের জানিয়েছেন 6 দশকে নেতাজিকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে নেহেরুকে হাতে রেখেছিলেন সোভিয়েত প্রেসিডেন্ট ক্রুশ্চেভ। क्रुश्चेव ने इंडियन गवर्नमेंट को धमकाया कि ये नॉन अलाइनमेंट पॉलिसी को छोड़ दो, हमारे साथ आ जाओ पक्के, नहीं तो हम उसको छोड़ने लगे। তাই নাকি? নেতাজিকে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ক্রুশ্চেভ। ये कहने लगे जी ठीक है जी, उसको ना छोड़ो, उसको तो जेल में बंद करो और हम जैसे आप कहोगे वैसे करेंगे। तब से वो हम राजी हो गए पक्के रशिया के साथ। হ্যাঁ, প্রীতম সিং খুব দৃঢ়ভাবেই মনে করেন নেতাজির ফিরে আসা ঠেকাতে মস্কোর দাদাগিরি মাথা পেতে নিয়েছিলেন নেহেরু। নেতাজি ফিরে না আসুক চেয়েছিলেন নেহেরু, আর ভারতের মতো এক বিশাল দেশ তাদের হাতে থাক এটাই চেয়েছিল রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জার্মানি জাপানের মেরুদণ্ড যেমন ভেঙে পড়েছিল, তেমনই অস্তমিত হচ্ছিল পৃথিবী জোড়া ব্রিটিশ সাম্রাজ্য। উঠে এলো নতুন দুই শক্তি, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই সুপার পাওয়ারই তখন পৃথিবীর অন্যান্য দেশকে নিজের নিজের পক্ষে টানতে চাইছে। স্তালিনের আমলেই যে সোভিয়েত রাশিয়া তার নিজস্ব লবি বানাতে তৎপর ছিল এটা মনে করেন নেতাজির নাতি সূর্য বোস, আর ভারতকে হাতে রাখতে হাতিয়ার করা হয়েছিল নেতাজিকেই। স্টালিন যুদ্ধের পরে অনেক দেশের সাথে যুক্ত ছিলেন, মানে ফ্রম দ্য কমিউনিস্ট আইডিওলজি, কিন্তু তাহলেও উনি যেরকম পোল্যান্ডের একজন টপ জেনারেলকে আটকে রেখেছিলেন। তো উনি পোল্যান্ডকে তখন বলেছিলেন যে তোমরা যদি আমার কথা না শোনো ওকে ছেড়ে দেবো, তারপরে তোমরা বুঝবে। সো আমার যেটা মনে হয় উনি নেহরুর গভর্নমেন্টের সাথে ওরকম একটা বার্গেন করেছিলেন। স্টালিন তখন নেতাজিকে ইউজ করেছিলেন টু বার্গেন উইথ ইন্ডিয়া, আর এটা নেহরুরও সুবিধা হলো, ব্রিটিশ গভর্নমেন্টেরও সুবিধা হলো। সূর্য বোসের মতে স্তালিনের আমলে যে প্রক্রিয়া শুরু তাই শক্ত জমি পেল ক্রুশ্চেভের জমানা। হ্যাঁ, কর্নেল প্রীতম সিং এর কথাবার্তার সঙ্গে এগুলো একদম মিলে যাচ্ছে। সূর্যবাবু দৃঢ়ভাবে মনে করেন নেতাজির ফিরে আসা আটকাতেই রাশিয়ার স্বার্থ, রাশিয়ার চাপ, রাশিয়ার প্রভাব মেনে নিয়েছিল নেহেরু সরকার। পরে যখন ক্রুশ্চেভ এলো, পরে আমরা তো আমাদের পুরো আর্মির যত কিছু, মানে ট্যাঙ্ক থেকে আরম্ভ করে অ্যামিনিশন থেকে আরম্ভ করে আমাদের এয়ারফোর্সের প্লেন দেয়, সবই তো রাশিয়ার কাছ থেকে নিয়েছি। কেন? আমরা তো অন্য কোনো দেশে থেকে নিতে পারতাম, এটা কেন করলাম? কোনো একটা কারণ তো থাকতেই পারে। হ্যাঁ, আবল তাবল ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে নেতাজি মারা গেছে, কিন্তু সেটা যখন অন্য মানে বিদেশি ইন্টেলিজেন্সের রিপোর্টে দেখা যাচ্ছে না, তখন কি করছে ভারত সরকার? তখন নানানভাবে এটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চেপে রাখতে পারেনি। আমরা তুলে এনেছিলাম, আমরা এনে দেখিয়েছিলাম আপনাদের একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট, সেখানে দেখবেন কিভাবে কালি বোলানো হয়েছে সত্যিটাকে বিসর্জন দিতে, অর্থাৎ নেতাজিকে বিসর্জন করে ডুবিয়ে দিতে। 1972 সালে পর্যন্ত বন্ধ রাখা ছিল ব্রিটেনের মিলিটারি ইন্টেলিজেন্সের এই ফাইল MI2।
1947 সালের এই ফাইলে লেখা ছিল অ্যাক্টিভিটিজ অফ সুভাষচন্দ্র বোস। নেতাজি যে 1945-এ মারা যাননি, এই রিপোর্ট তারই স্বীকৃতি। তারপর দেখুন অন্য কালিতে পরে কোনো এক সময় অ্যান্ড ডেথ শব্দ দুটো লেখা হয়েছে। সাল নিয়েও কাটাকাটি, সত্য চাপার, সত্য ঢাকার এই চেষ্টা হয়তো কোনোদিনই আর উন্মোচিত হবে না, এমনটাই হয়তো ভেবেছিল ব্রিটিশ গোয়েন্দারা। আমি ফাইল দেখতে বসি, হঠাৎ একটা ফাইল দেখলাম যে দোয়া আছে যে 1947 অ্যাক্টিভিটিজ অফ সুভাষচন্দ্র বোস বলে দোয়া ছিল। হঠাৎ একটা অন্য কালিতে একটা দিয়ে করা রয়েছে অ্যান্ড ডেথ। আমি পিটার আর্চারকে ফোন করলাম, পিটার আর্চার নিজে এসে দেখলেন, দেখে বললেন এ কী কাণ্ড। উনি নিজে বলেছিলেন কিন্তু যে এ কী কাণ্ড, অ্যাক্টিভিটিসের সঙ্গে আবার একটা দিয়েছে যে অ্যান্ড ডেথ, অথচ 1947 রয়েছে ফাইলের নাম্বার। না না, আমি ব্যবস্থা করছি, যে করে হোক এটা নিয়ে গিয়ে হয়তো এর থেকে কিছু একটা নতুন ধরনের MI2 তথ্য খুঁজে পাওয়া যাবে। ওটা তো ক্লাসিফাইড ছিল আপ টু 1972, তারপরে খুলেছে, কিন্তু খোলার পরে ওই জায়গাটা ওনাকেও ভাবিয়ে তুলেছিল। এবং পরবর্তীকালে উনি কিন্তু আমায় জিজ্ঞেস করেছিলেন যে এটার আর কি ফার্দার কোনো হদিশ করতে পেরেছে। আমি সেটা করতে গেলে ব্রিটিশ ইন্টেলিজেন্সে খোঁজ করতে হবে, আমাদের ইন্টেলিজেন্স তো খোঁজ দিতে পারবে না। আরো একটা কথা বলবো যে পারা যায় না, সত্য একদিন ঠিক উপরে উঠে আসে, আর তাই আসছে আজকে। আমাদের পরম সৌভাগ্য আমাদের মাধ্যমে আসছে, তাই আমরা হাতে পেয়ে যাই সেই আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট, যাতে বলা হচ্ছে যে 1964 সালেও নেতাজির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। 1946 সালের 23শে মে বম্বে থেকে আমেরিকান কনসুলেট জেনারেল চিঠি দিচ্ছেন ওয়াশিংটনে মার্কিন সেক্রেটারি অফ স্টেটকে, আর্জি জানাচ্ছেন নেতাজির বিমান দুর্ঘটনার খবর খতিয়ে দেখা হোক। সত্যি কি মারা গেছেন নেতাজি? গেলে তার প্রমাণ দরকার। 2 মাসের মধ্যেই 1946-এর জুলাই মাসে উত্তর এসেছিল আমেরিকা থেকে। এই সেই চিঠির কপি। জানানো হলো না, নেতাজির মৃত্যুর পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। আমেরিকান ইন্টেলিজেন্স করেসপন্ডেন্সের গোপন নথি 1994 সালের নভেম্বরে যেসব পুরনো নথিপত্র প্রকাশ করে দেওয়া হয়েছিল, এটা তারই একটা। অজ্ঞাত কারণে এর কিছু কিছু অংশ কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরেও যা পাওয়া যাচ্ছে রীতিমতো চাঞ্চল্যকর। এই দলিলে সাবজেক্ট সুভাষচন্দ্র বসু। এখানে দেখা যাচ্ছে reference is made to your telephone request on 19th February 1964 that the subject be interviewed by a representative of this office. সাবজেক্টকে ইন্টারভিউ বা জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, সাবজেক্ট সুভাষচন্দ্র বসু। ওই নথিতেই দেখা যাচ্ছে এই জিজ্ঞাসাবাদ হয়েছিল 1964 সালের 20শে ফেব্রুয়ারি। তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে কি এসব নথিপত্র নেই? থাকলে চেপে যাচ্ছেন কেন শিবরাজ পাতিলরা? কিসের স্বার্থে, কাদের স্বার্থে? 1964 সাল পর্যন্ত নেতাজি যে বেঁচে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে বেরোনো নথিপত্র থেকে তা পরিষ্কার। মুখার্জি কমিশন প্রমাণ করেছে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু তো দূরের কথা, তাই হকুতে সেদিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। কিন্তু 1945-46-এ সেই অস্থির সময়ে নেতাজির মৃত্যুর গল্প নিয়ে উথাল পাথাল চলছে। শুধু ভারতবাসীরা তাদের প্রিয় নেতার সত্যি খবরটা জানতে চাইছেন এমন নয়, ব্রিটেন আমেরিকার মতো নেতাজির শত্রুপক্ষ জানতে চাইছে সত্যিই কি নেতাজির মৃত্যু হয়েছে। 1946 সালের 2রা মে ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্সের এই গোপন নথি পাওয়া গেছে ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের লাইব্রেরি অ্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট থেকে। এক ডিআইবি রিপোর্টকে উদ্ধৃত করে এই দলিলে লেখা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যে মনে হচ্ছে সুভাষচন্দ্র বসু রাশিয়াতেই আছেন। নেতাজির মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ যে মেলেনি তাও বলা হয়েছে এখানে। বিশেষ উদ্দেশ্য নিয়ে রাশিয়াও যে নেতাজির মৃত্যুর গল্প প্রচার করতে পারে সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই দলিলে। এমন নথিপত্র একটা দুটো নয়, আমেরিকা, ব্রিটেন থেকে ভারত, বিভিন্ন মহাফেজখানায় এমন নথিপত্র অনেক। এই সব নথিপত্র একটা জিনিসই প্রমাণ করে, লাগাতার মিথ্যে বলে চলেছে আমাদের সরকার। নেতাজি সংক্রান্ত তথ্য প্রমাণ আড়ালে রাখাই ওদের উদ্দেশ্য। কিন্তু হাত দিয়ে কি সূর্যের আলো ঠেকানো যায়? মিথ্যে দিয়ে সত্যিকেও চিরকাল ঠেকিয়ে রাখা যায়নি, যাবেও না। লড়াকু জাতীয়তাবাদী নেতা হিসেবে যার উঠে আসা, সেই নেহেরুর সঙ্গে পরবর্তীকালে ইংরেজ লর্ড লেডিদের মাখো সম্পর্ক সত্যি অবাক করে। ওয়াভেলের দেওয়া ঘোরতর অপমানজনক শর্ত মেনে নিয়েছিলেন নেহেরু। উদ্বিগ্ন নেতাজি সুদূর সিঙ্গাপুর থেকে রেডিওতে প্রতিবাদ করলেন এই ঘটনার।
আসলে নেহেরুদের সঙ্গে এখানেই তো লড়াইটা ছিল নেতাজির, যে ইংরেজরা আমাদের দেশ দখল নিয়ে লুটে পুটে খাচ্ছে, চাবুক আর বন্দুক লেলিয়ে দিচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের দিকে, তাদের সঙ্গে হাসি হাসি মুখে মাখামাখিটা কোন দেশপ্রেমিক ভালো চোখে দেখবেন? দেখেননি নেতাজিও, দেখেননি মৌলানা আবুল কালাম আজাদের মতো নেতাও। তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইতে নেহেরুর এই নৈতিক পতনের উৎস খুঁজতে গিয়ে আজাদ যা বলেছেন তা অনেকেই জানেন। আজাদ লিখেছেন, লর্ড মাউন্টব্যাটেন যেভাবে নেহেরুকে জয় করে নিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর। আজাদের মতে নেহেরুকে বদলানোর পেছনে বড় অবদান লেডি মাউন্টব্যাটেনের। সত্যিই তো, লেডি মাউন্টব্যাটেনের সঙ্গে ভারতের ভাবী প্রধানমন্ত্রীর এই সব অন্তরঙ্গ দৃশ্যকে শুধু ব্যক্তিগত সম্পর্ক বলে এড়িয়ে যাওয়া তো যায় না। এটা পরাধীন ভারতে কংগ্রেসের এক শীর্ষ নেতার সঙ্গে নিষ্ঠুর দখলদার ইংরেজদের যে প্রীতিময় ছবি তুলে ধরে তা বেশ অস্বস্তিকর যে কোনো দেশপ্রেমিকের কাছেই। এখানেই তো নেতাজি নেহেরুদের বিরোধ, আর এই বিরোধের জেরেই দেশের 1 নম্বর মুক্তিযোদ্ধাকে গুরুতর মাসুল গুনতে হয়েছিল। ইতিহাসের এই অনুচ্চারিত কান্না একদিন না একদিন মিথ্যে ইতিহাসকে ভাসিয়ে নিয়ে যাবেই যাবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জনগণ